গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ তৃতীয় পর্ব। স্যার নামেন, কমলাপুর আসছে। মঞ্জুরের নামতে ইচ্ছা করল না, কেমন যেন মাথাটা ঘুরাচ্ছে, বমি বমি লাগছে। ঝকঝকে রোদ, সেই রোদ এমন কড়া যে চোখে লাগছে। খুবই তীক্ষ্ণ কোনো সূঁচ দিয়ে রোদের ছবি যেন কেউ চোখের ভেতর আঁকছে। নামেন স্যার। ভাই শোনো, এখানে নামবো না, তুমি আমাকে আমার বাসায় নিয়ে যাও। ভাড়া নিয়ে চিন্তা করবে না, যা ভাড়া হয় তার সঙ্গে 5 টাকা ধরে দেব বকশিস। বাসা কোহানে? বলছি, তুমি চালাতে শুরু করো, তারপর বলছি। টাইট হইয়া বহেন। বসেছি, টাইট হয়ে বসেছি। তুমি আস্তে চালাও। রিক্সাওয়ালা খুবই ধীর গতিতে রিক্সা চালাচ্ছে। সে বুঝতে পারছে রিক্সার প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে ভালো কথা, অজ্ঞান না হয়ে পড়লেই হয়। রিক্সাওয়ালা পথের পাশে গজিয়ে ওঠা একটা চায়ের স্টলের কাছে এনে রিক্সা থামালো। প্যাসেঞ্জার খানিক ঘুমাক, এই ফাঁকে সে টোস্ট দিয়ে 1 কাপ চা খেয়ে নেবে। ভাড়া হিসেবে বাড়তি কিছু টাকা পাওয়া যাবে। 1 টাকা চা টোস্টের জন্য খরচ করা যায়। সে চায়ের কাপ নিয়ে উবু হয়ে বসেছে। এমন সময় হৈ হৈ শব্দ উঠল। ঘুমন্ত প্যাসেঞ্জার গড়িয়ে রিক্সা থেকে পড়ে গেছে। পড়ে গিয়েও তার ঘুম ভাঙছে না। তার মানে ঘুম না, লোকটা হয় অজ্ঞান হয়ে গেছে, নয় মারা গেছে। লোকজন লোকটাকে ধরাধরি করে তুলছে, তুলতে থাকুক। এই ফাঁকে সে দ্রুত চাটা শেষ করতে চায়। চাটা মজা হয়েছে। দ্রুত চা খেতে গিয়ে রিক্সাওয়ালা মুখ পুড়িয়ে ফেলল। স্যার, আপনি কেমন আছেন? মঞ্জুর জবাব দিল না। জবাব না দেওয়ার 2টি কারণের একটি হচ্ছে প্রশ্নকর্তার গলার স্বর সে চিনতে পারছে না। অচেনা একজনের প্রশ্নের জবাব দেওয়ার তেমন প্রয়োজন নেই। দ্বিতীয় কারণ, তার কথা বলতে ইচ্ছা করছে না। সমস্ত শরীর জুড়ে আরামদায়ক আলস্য, তন্দ্রা ভাব, প্রচণ্ড ঘুম আসার আগের অবস্থা। একটা কোলবালিশ জড়িয়ে পাশ ফিরে ঘুমোতে পারলে ভালো হতো। শীত শীত লাগছে। গায়ের উপর কম্বল দেয়া আছে কি? সম্ভবত আছে, তবে সেই কম্বল খুব ঠান্ডা, মনে হচ্ছে রাবারের কম্বল। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি জাহানারা। আপনার শরীর কেমন? চোখ না মেলেই বলল, শরীর ভালো। আপনি আমাকে চিনতে পারছেন স্যার? মঞ্জুর বিরক্ত হচ্ছে। এটা কি ধরনের প্রশ্ন? তাকে চিনতে পারা না পারায় কি যায় আসে? কিছুই আসে যায় না। তবে সে চিনতে পারছে। মঞ্জুর তাকালো। না তাকানোই ভালো ছিল। তীব্র আলো ধক করে চোখে লাগল। প্রায় সঙ্গে সঙ্গেই মাথায় ভোঁতা যন্ত্রণা শুরু হলো। ডান হাত অসাড় হয়ে গেছে বলে মনে হচ্ছে। হাতে কি স্যালাইন দেয়া হচ্ছে? এটা হাসপাতাল না ক্লিনিক? পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে। হাসপাতাল না হওয়ারই কথা। স্যার, আপনি আমাকে চিনতে পারছেন? কেমন আছো জাহানারা? জি স্যার, ভালো। এটা কি কোনো ক্লিনিক? জি না, মেডিকেল কলেজ হাসপাতাল। ও, আপনি যে হাসপাতালে সেটা জানতাম না। 12টার সময় হাসপাতাল থেকে টেলিফোন করলো অফিসে। আপনার মানিব্যাগে ভিজিটিং কার্ড ছিল। আপনি স্যার পুরো 21 ঘন্টা অজ্ঞান ছিলেন। ও আচ্ছা। টেলিফোন ধরেছিলেন চিত্তবাবু। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আমাকে বললেন, জাহানারা, হাসপাতাল থেকে টেলিফোন এসেছে, কি বলছে কিছুই বুঝতে পারছি না, তুমি মেসেজটা রেখে দাও। আমি তখন, জাহানারা হড়বড় করে কথা বলে যাচ্ছে। মঞ্জুর স্বপ্নেও ভাবেনি এই মেয়ে এত কথা বলতে পারে। এতদিন পর্যন্ত তার ধারণা ছিল এই মেয়ে শুধু প্রশ্ন করলেই জবাব দেয়, নিজে থেকে কথা বলে না। এখন মনে হচ্ছে মেইল ট্রেন, দাড়ি কমা ছাড়া কথা বলে যাচ্ছে। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। যেসব মানুষ এমনিতে কম কথা বলে
তারা ভয় পেলে প্রচুর কথা বলে। স্যার, আপনার এখন কেমন লাগছে? ঘুম পাচ্ছে। ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডায়ালাইসিস করা হবে। রক্তে টক্সিক ম্যাটেরিয়াল বেশি হয়ে গেছে, এগুলো ডায়ালাইসিস করে সরাবে, তখন ভালো লাগবে। আচ্ছা, তুমি তাহলে এখন যাও, আমি খানিকক্ষণ ঘুমাবো। আমার স্যার এখন যাওয়ার কোনো তাড়া নেই, আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। আপনার আত্মীয় স্বজন কাকে কাকে খবর দিতে হবে বলুন, আমি খবর দিয়ে দেব। কাউকে খবর দিতে হবে না। ভাবিকে খবর দেব না? দাও, টেলিফোন নাম্বার হলো। ওনার টেলিফোন নাম্বার আমি জানি। গত মঙ্গলবারের আগের মঙ্গলবার আপনার খোঁজে টেলিফোন করেছিলেন, তখন উনি নাম্বার বললেন। আমি আমার নোট বইয়ে ওনার নাম্বার লিখে রেখেছি। মঞ্জুর অসম্ভব বিরক্ত হচ্ছে। এত কথা বলছে কেন এই মেয়ে? কে তাকে এখানে আসতে বলেছে? মঞ্জুর মনে মনে বলল, মাই ডিয়ার ইয়াং লেডি, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। কেন মাথার কাছে দাঁড়িয়ে বকবক করছো? কে তোমার বকবকানি শুনতে চাচ্ছে? তুমি দয়া করে বিদায় হও, আমাকে ঘুমোতে দাও, ঘুম পাচ্ছে। আরাম করে একটা ঘুম দিতে পারলে শরীর ঝরঝরে হয়ে যেত। এই মেয়ে তা হতে দেবে না। মানুষ ভিন্ন পরিবেশে সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। অফিসে এই মেয়ে একটা কথা বলে না, হাসপাতালে দাড়ি কমা ছাড়া কথা বলে। বাসায় সে কি করে? স্যার, ঘুমিয়ে পড়েছেন? মঞ্জুর জবাব দিল না, চোখ বন্ধ করে পড়ে রইল, যাতে ঘুমিয়ে পড়েছে মনে করে মেয়েটা তাকে মুক্তি দেয়। স্যার, এখন ঘুমাবেন না, ডাক্তার সাহেব আসছেন, ওনার সঙ্গে কথা বলে তারপর ঘুমান। আপনাকে কি আরেকটা বালিশ দিতে বলবো? এদের বালিশগুলো খুব পাতলা। ডাক্তার সাহেব বিছানার পাশে এসে দাঁড়িয়েছেন, মঞ্জুরের টেম্পারেচার চার্ট দেখছেন। ডাক্তার ভদ্রলোক খুব রোগা, তাকে সরল রেখার মতো লাগছে। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি বেশ গোলগাল। মঞ্জুরের মনে হল নার্সটিকে শূন্যের মতো দেখাচ্ছে। ডাক্তার যদি ইংরেজি 1 হয়, তাহলে এই দুজনে মিলে হল 10। এইসব সে কি ভাবছে? তার কি মাথা খারাপ হয়ে গেল? ডাক্তার নিচু হয়ে মঞ্জুরের কপালে হাত রাখলেন, অন্তরঙ্গ গলায় বললেন, কেমন আছেন? ভালো। শরীর কি খুব দুর্বল? বমি ভাব আছে? আছে। মাথা ঘুরছে? না, তবে মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। এছাড়া আর কোনো অসুবিধা? আছে, আপনাকে গোপনে বলতে চাই, অন্যদের যেতে বলুন। ডাক্তারকে কিছু বলতে হলো না, অন্যরা সবাই দূরে চলে গেল। মঞ্জুর গলার স্বর নিচু করে বলল, ওই যে প্রিন্টের শাড়ি পরা মেয়েটাকে দেখছেন, তাকে যেতে বলুন, সে আমাকে বড় বিরক্ত করছে, ঘুমোতে দিচ্ছে না। তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এটাই কি আপনার গোপন কথা, না আরও কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আমার অবস্থাটা কি জানতে পারি? টেস্ট প্রায় সবই করানো হয়েছে। আপনার কিডনি ভালো কাজ করছে না, তবে এই মুহূর্তে চিন্তার কিছু নেই। ডায়ালাইসিস করলে আরাম বোধ করবেন। ইতিমধ্যে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করতে হবে। চেষ্টা করে দেখুন কোনো ডোনার পাওয়া যায় কিনা। আপন ভাই বোন হলে ভালো হয়, না পাওয়া গেলে রক্তের সম্পর্ক আছে এমন কেউ। সন্ধ্যাবেলা ডক্টর ইমতিয়াজ আসবেন, উনি সব বুঝিয়ে বলবেন। আপনি এখন রেস্ট নিন, চুপ করে শুয়ে থাকুন, আর ঘুমাবার চেষ্টা করুন। যে কোনো অসুখেই বিশ্রাম চমৎকার মেডিসিন। ডাক্তারের কথা শেষ হবার আগেই মঞ্জুর ঘুমিয়ে পড়ল। এমন ঘুম যা মানুষকে ক্লান্ত করে দেয়, কারণ সে ঘুমাচ্ছে অথচ আশেপাশের সমস্ত শব্দ শুনছে। পাশের বেডের রোগী কাশছে, এই শব্দও ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে। নার্স এসে কাকে যেন ধমকাচ্ছে, সেই ধমকের প্রতিটি শব্দ শোনা যাচ্ছে। ঘুমন্ত মানুষের ঘ্রাণ শক্তি কাজ করে না, তার ঘ্রাণ শক্তি কাজ করছে। ঘর মুছে যখন ফিনাইল দেয়া হলো, সে ঘুমের মধ্যেই কড়া ফিনাইলের গন্ধ পেল। মঞ্জুরের ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে।
বিছানার কাছে দুটি ডাব হাতে কুদ্দুস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে অপরাধী অপরাধী ভাব। কুদ্দুস অস্পষ্ট স্বরে বলল, স্যারের শরীরটা এখন কেমন? শরীর ভালো। 2টা ডাব আনলাম স্যার, আমার নিজের গাছের ডাব। বেডের নিচে রেখে দাও। কেটে দিই স্যার, একটা খান। এখন খেতে ইচ্ছে করছে না। না খেলে তো স্যার শরীরে বল হবে না। বল না হলেও কিছু করার নেই। তুমি এখন আমার সামনে থেকে যাও, কথা বলতে ইচ্ছা করছে না। ওই দিনের ঘটনার জন্য স্যার আমি মাফ চাই। আচ্ছা ঠিক আছে, আপনি মাফ না দিলে কি? কুদ্দুস মাথা চুলকাচ্ছে, কথা পাচ্ছে না। আগে ভালো মতো রিহার্সেল দিয়ে আসেনি। কুদ্দুসের উচিত ছিল কি কথাবার্তা বলবে সব ঠিক করে আসা, তা করেনি। অবশ্যই অনেক সময় ঠিক করে এলেও বলার সময় সব এলোমেলো হয়ে যায়। এই ব্যাপারটা তার বেলায় অসংখ্যবার ঘটেছে। ভেবেচিন্তে ঠিক করে রাখা একটা কথাও সে কোনোদিন বলতে পারেনি। কুদ্দুস তুমি এখন যাও, কথা বলা আমার নিষেধ আছে। জি আচ্ছা, অফিসের সবাইকে বলবে তারা যেন না আসে। জি স্যার বলবো। থ্যাঙ্কস, তোমার ডাব আমি একসময় খাবো। কুদ্দুস মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার শুনলাম আপনার একটা কিডনি দরকার। ঠিকই শুনেছ, তুমি কি দিতে চাও? কুদ্দুস হ্যাঁ না কিছুই বলল না। মঞ্জুর সহজ স্বাভাবিক গলায় বলল, দিতে চাইলে পরে এ নিয়ে কথা বলবো, এখন যাও। ডাব 2টা মনে করে খাবেন স্যার। বললাম তো খাবো। নিজের গাছের ডাব, বাবা নিজ হাতে গাছ পুঁতেছিলেন। মঞ্জুর মৃদু গলায় বলল, যাত্রাবাড়ির ওই বাড়ি কি তোমাদের নিজের? জি না, ভাড়া বাড়ি। কবে এসেছ ওই বাড়িতে? 2 বছর আগে, শ্রাবণ মাসে। 2 বছর আগে পোঁতা গাছের ডাব হয়ে গেল? কুদ্দুস ফ্যাল করে তাকাচ্ছে। মঞ্জুর বড়ই বিরক্ত বোধ করছে। এ ভালো মতো মিথ্যা বলাও শেখেনি, জেরায় টিকতে পারে না। সামান্য বুদ্ধি থাকলে বলতো দেশের বাড়ির ডাব, দেশ থেকে বাবা নিয়ে এসেছেন। তা না বলে কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মঞ্জুর চোখ বন্ধ করে পাশ ফিরল। কুদ্দুস ক্ষীণ গলায় বলল, স্যার আমি যাই। আচ্ছা যাও। কুদ্দুস যাই বলেও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মঞ্জুর চোখ বন্ধ করেও তা বুঝতে পারছে। অসুখের সময় মানুষের ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়। মঞ্জুর চোখ মেলল কুদ্দুস চলে যাবার পর। প্রথমেই চোখ পড়ল বিছানার পাশে একগাদা ম্যাগাজিন, কয়েকটা কবিতার বই। কবিতার বইগুলোতে মীরার নাম লেখা। নিশ্চয়ই জাহানারার কাণ্ড। অফিসে তার ঘরের শেলফ থেকে নিয়ে এসেছে। জাহানারার হয়তো ধারণা মঞ্জুর কবিতার পোকা। মনে করাই স্বাভাবিক। সে অনেকবার মঞ্জুরের হাতে কবিতার বই দেখেছে। সে জানেও না মঞ্জুর এইসব বই মুখের সামনে ধরে পাতা উল্টানো ছাড়া কিছুই করে না। 2-1বার যে পড়ার চেষ্টা করেনি তা না, চেষ্টা করেছে, ভালো লাগেনি। ডান হাতে এখনো স্যালাইনের সূঁচ বিঁধে আছে। মঞ্জুর বাঁ হাতে একটা কবিতার বই টেনে নিল। সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম, কেউ দেখেনি, কেউ টের পায়নি। প্রবল ঢেউয়ের মাথায় ফেনার মধ্যে মিশে গিয়েছিল আমার থুতু। তবু আমার লজ্জা হয়। এতদিন পর আমি শুনতে পাই সমুদ্রের অভিশাপ। মঞ্জুর খানিকটা হকচকিয়ে গেল। তার নিজের সঙ্গে কবিতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মীরাকে নিয়ে সে কক্সবাজার গিয়েছিল। সমুদ্রের মতো এত সুন্দর জিনিস, অথচ সে কিনা থুতু ফেলল সমুদ্রে। মীরা ভুরু কুঁচকে বলল, আশ্চর্য, তুমি সমুদ্রে থুতু ফেললে? ছি। সে নিজেও হকচকিয়ে গেল। মীরা বলল, এত বিশাল একটা জিনিসের গায়ে তুমি থুতু ফেলতে পারলে? মঞ্জুর হালকা গলায় বলল, সমুদ্র তো আমাদের দেবতা না মীরা, ওর গায়ে থুতু ফেললে কিছু আসে যায় না। অবশ্যই সমুদ্রের কিছু আসে যায় না। সমুদ্রের কথা আমি ভাবছি না, আমি তোমার কথা ভাবছি। তুমি কোন মানসিকতা এটা পারলে? মুখে থুতু এসেছিল, ফেলে দিয়েছি, এর বেশি কিছু না।
মীরা পুরো বিকেলটা কাটালো চুপচাপ, যেন বড় ধরনের আঘাত পেয়েছে। তলপেটে ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা না, এক ধরনের আরামদায়ক ব্যথা, যে ব্যথায় শরীরে ঝিমঝিম ভাব হয়। কড়া ধরনের ঘুমের ওষুধ খাবার পর শরীরের যেমন আবেশ সৃষ্টি হয়, ব্যথাটা ঠিক সেই রকম আবেশ তৈরি করছে। কবিতার বইয়ের পাতা উল্টাতে ভালো লাগছে না, ক্ষুধা বোধ হচ্ছে, বমি বমি ভাবটা যাচ্ছে না। রাতের খাবার নিয়ে এলো সন্ধ্যা মিলানোর আগেই, ভাত, মাছ, সবজি। তবে কিছু কিছু রোগীর জন্য অন্য ধরনের খাবারও আছে, যেমন তার জন্য এসেছে 2 স্লাইস রুটি, 1 বাটি দুধ এবং একটা কলা। মঞ্জুর আধখানা কলা খেল। তার পাশের বেডের রোগী বলল, ভাইজান, কলাটা ফালায়েন না, রাইখে দেন, রাইতে খিদা চাপলে খাইবেন, এরা রাইতে কোনো খাওয়ান দেয় না, খিদায় কষ্ট হয়। মঞ্জুর বলল, আপনার নাম কি? রোগী এই প্রশ্নের জবাব দিল না, পাশ ফিরে কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলল, যেন একটা জরুরি খবর দেওয়ার দরকার ছিল, সে দিয়েছে, তার আর কিছু বলার নেই। স্যার, আপনার জন্য খাবার এনেছি। ছোট্ট টিফিন ক্যারিয়ার হাতে জাহানারা দাঁড়িয়ে আছে। জাহানারার পাশে রোগা 15-16 বছরের একটা ছেলে। সে দেখতে অবিকল জাহানারার মতো, তবে মনে হচ্ছে খুব লাজুক, একবারও মুখ তুলে তাকায়নি। স্যার, ও আমার ছোট ভাই ফরিদ, এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, ওকে নিয়ে এসেছি, ও আপনার সঙ্গে থাকবে। আমার সঙ্গে কেন থাকবে? যদি কখনো কিছু দরকার হয়। কখনো কিছু দরকার হবে না, আর দরকার হলে তো কত লোকজন আছে। স্যার, ও বারান্দায় হাঁটাহাঁটি করবে, মাঝে মাঝে আপনাকে দেখে যাবে। মঞ্জুর বিরক্ত গলায় বলল, জাহানারা, তুমি যন্ত্রণা করছো কেন? ওকে নিয়ে তুমি যাও তো। আর শোনো, রাতের খাবার আমি খেয়ে নিয়েছি, খাবারও নিয়ে যাও এক্ষুনি। জাহানারার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার ভাই ভীত চোখে তাকাচ্ছে বোনের দিকে। জাহানারার চোখ তখন জলে ভিজে উঠল। প্রায় অস্পষ্ট স্বরে বলল, ফরিদ, আয়। 2 ভাইবোন ক্লান্ত পায়ে এগোচ্ছে বারান্দার দিকে। ফরিদ ফিসফিস করে বলল, আপা, এত লোকজনের সামনে কাঁদছ, সবাই তাকিয়ে আছে তোমার দিকে। জাহানারা বলল, থাকুক। ফরিদ বলল, আপা চলো বাসায় যাই। না। আমরা তাহলে কি করব এখানে? এখানে থাকব, বারান্দায় হাঁটাহাঁটি করব। ফরিদ তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। বড় বোনকে সে খুব ভয় পায়। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, কিন্তু জাহানারা দাঁড়িয়ে আছে। সে ঘর থেকে যেতে পারছে না। এই মানুষটা তার জন্য যা করেছে তার কিছুই সে ফেরত দিতে পারছে না, কিন্তু সে ফেরত দিতে চাচ্ছে, সেই ইচ্ছাটাও এই মানুষটা জানতে পারছে না। এই মানুষটা তাকে এবং তার পরিবারকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। সে সময় কি ভয়াবহ অবস্থা! খবরের কাগজে যেখানে যা দেখছে সে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মী, সেলসম্যান, টেলিফোন অপারেটর, ফুলের দোকানের কর্মচারী, বিউটি পার্লারের বিউটিশিয়ান, যোগ্যতা আছে কিনা তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। অ্যাপ্লিকেশন করা এবং সন্ধ্যায় মন খারাপ করে মার সঙ্গে বসে থাকা, এই ছিল কাজ। মা কাঁদতেন নিঃশব্দে এবং একসময় বলতেন, এখন কি হবে রে? জাহানারা বলতো, জানি না মা। দেশের বাড়িতে যাবি? তোর এক চাচা আছেন, উনি কি আর ফেলে দেবেন? যাবি দেশের বাড়িতে? জানি না। তুই বল এখন কি করব? আল্লাহ আল্লাহ করো, তাছাড়া আর কি করবে? এইরকম অবস্থায় সে ইন্টারভিউ দিতে এলো 3Pতে। 3Pর মালিক নিজেই আছেন ইন্টারভিউ বোর্ডে, তার সঙ্গে আরও 3 জন। সেই 3 জনের একজন মঞ্জুর সাহেব। বড় সাহেব বললেন, আপনার টাইপিং স্পিড কত? জাহানারা ক্ষীণ স্বরে বলল, টাইপ জানি না স্যার। তিনি অত্যন্ত বিরক্ত গলায় বললেন,
চাওয়া হয়েছে টাইপিস্ট, আর আপনি টাইপ না জেনেই দরখাস্ত করেছেন। স্যার, আমি শিখে নেব। ডিয়ার ইয়াং লেডি, এটা তো টাইপ শেখার স্কুল নয়। আচ্ছা, আপনি যান। নেক্সট। 43 জন ইন্টারভিউ দিচ্ছে, তাদের সবারই নিশ্চয়ই চাকরির প্রয়োজন, কিন্তু তার মতো কি প্রয়োজন? না, তার মতো প্রয়োজন কারোরই নেই। জাহানারা বাড়ি চলে গেল না, সারাদিন বসে রইল। ইন্টারভিউ শেষ হবার পর আরেকবার সে যাবে, দরকার হলে চিৎকার করে কাঁদবে। তার প্রয়োজন হল না। মঞ্জুর বের হয়ে এসে তাকে দেখে বলল, আপনার তো ইন্টারভিউ হয়ে গেছে, দাঁড়িয়ে আছেন কেন? জাহানার প্রায় অস্পষ্ট স্বরে বলল, স্যার, আপনার সঙ্গে আমি কি একটু কথা বলতে পারি? বলুন। স্যার, আমি এক রাতের মধ্যে টাইপ শিখব। আপনার কি চাকরিটা খুব দরকার? জি। বসুন এখানে। দুপুরে খেয়েছেন কিছু? জাহানারা জবাব দিল না। মঞ্জুর খানিকক্ষণ তাকিয়ে থেকে কনফারেন্স রুমে ঢুকে গেল। বেরিয়ে এলো আধা ঘন্টা পর, হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বাড়ি ভাড়া, মেডিকেল অ্যালাউন্স সব মিলিয়ে 3200 টাকা। অকল্পনীয় ব্যাপার। মঞ্জুর বলল, তোমার বয়স খুব কম। আমি তুমি করে বললে আশা করি রাগ করবে না। এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। এসো, আমার সঙ্গে চা খাও। জাহানারা কোনো কথা না বলে পেছনে পেছনে এলো। তার খুব ইচ্ছা করছে চিৎকার করে বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সে বলতে পারল না। তার গলা ভার হয়ে আসছে, চোখ জ্বালা করছে। বসো জাহানারা। জাহানারা বসল। মঞ্জুর বলল, আমি তোমাকে ধার হিসেবে এখন কিছু টাকা দেব, তুমি মাসে মাসে আমাকে শোধ করবে, দেব? জাহানারা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জাহানারার মা মানত করেছিলেন মেয়ের চাকরি হলে 100 রাকাত নামাজ পড়বেন। সেই 100 রাকাত নামাজ শেষ হতে রাত 4টা বেজে গেল। জাহানারা তখনও জেগে বারান্দায় অন্ধকারে চুপচাপ বসে আছে। মা বারান্দায় এসে বললেন, পৃথিবীতে মানুষ এখনো আছে, এইরকম মানুষ বেশি থাকার দরকার নেই, কিছু থাকলেই হয়। তুই কি একবার ওনাকেই বাসায় নিয়ে আসবি? শুধু দেখব, আমার খুব দেখতে ইচ্ছে করছে। জাহানারা কিছু বলল না। তার তখনও পুরো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন, পুরোটাই স্বপ্ন। এসব জিনিস বাস্তবে কখনো ঘটে না, স্বপ্নেই ঘটে। জার্মান কালচারাল সেন্টারে ছবির এক্সিবিশন, সুভেনিরে লেখা সানরাইজ 71, 50টি নানান মাপের ছবি। মীরা সুভেনির হাতে ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে। মীরার দুঃসম্পর্কে খালাতো ভাই মঈন তার সঙ্গে আছে। লোকজন ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে মঈনের দিকে। তাকে পুরোপুরি বিদেশি বলে মনে হচ্ছে। মঈন প্রায় 6 ফুটের মতো লম্বা, মাথার বেশিরভাগ চুল সাদা হওয়ায় চুলে লালচে কালো রং দিয়েছে। লাল চুলের ধবধবে ফর্সা একজন মানুষ, গায়ে পায়জামা পাঞ্জাবি, পাঞ্জাবির উপর কাজ করা গাঢ় লাল রঙের চাদর। এমন চাদর পরতে যথেষ্ট সাহস লাগে। মঈনের সাহসের কোনো অভাব নেই। তার বয়স 45 পার হয়ে গেছে, চোখের কোল ঈষৎ ফোলা, এছাড়া চেহারায় বয়সের কোনো ছাপ নেই। মীরার সঙ্গে মঈনের দেখা 11 বছর পর। 11 বছর আগে এক মেঘলা দুপুরে মীরার মনে হয়েছিল এই মানুষটিকে ছাড়া বেঁচে থাকার কোনো মানে হয় না। এই মানুষটি আছে বলেই পৃথিবী আছে, চন্দ্র সূর্য আছে। এই মানুষটি পৃথিবীতে আছে বলেই পৃথিবী এত সুন্দর। মঈন বেশ উঁচু গলায় বলল, ইন্টারেস্টিং। তার আশেপাশে যারা ছিল সবাই তাকালো। মঈন মীরার চোখে চোখ রেখে বলল, 71-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে ছবি, অথচ সব ছবির ক্যাপশন ইংরেজিতে। মজার ব্যাপার না মীরা? মীরা কিছু বলল না। মঈন আগের মতোই উঁচু গলায় বলল, আমি 1 মাসে 3টা ছবির এক্সিবিশন দেখলাম, 3টাতেই দেখি ছবির ক্যাপশন ইংরেজিতে। সম্ভবত আর্টিস্টরা তাদের ছবির জন্য বাংলা ভাষাকে যোগ্য মনে করে না। মীরা বলল, চুপ করুন তো, আপনাকে নিয়ে কোথাও যাওয়াই মুশকিল।
আর্টিস্টদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে। হ্যাঁ, সেই যুক্তিটা শুনতে চাচ্ছি। তুমি কি জানো? না, আমি জানি না। চলুন চাই বেরিয়ে পড়ি, ভাল লাগছে না আর। আমার তো ভালোই লাগছে। একটা ছবি কিনবো বলে ভাবছি। ছবি কেনার কায়দা কানুন তুমি জানো? কার সঙ্গে কথা বলবো? আমি জানি না কার সঙ্গে কথা বলবেন। ওই যে ডেস্কের কাছে একজন ভদ্রলোক বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করুন। উনি আর্টিস্ট। বুঝলে কি করে? সোভেনির ওনার ছবি আছে। মঈন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। ইংরেজিতে নিখুঁত ব্রিটিশ উচ্চারণে যা বলল তার বঙ্গানুবাদ হল, স্বাধীনতা বিষয়ক আপনার ছবিগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এদেশের শিল্পীরা যে স্বাধীনতা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে তা বোঝা যায়। আপনার আঁকার ছবিগুলোর মধ্যে একটি আমার খুবই পছন্দ হয়েছে। ছবির নাম দ্য বায়োনেট। আমি ছবিটি কিনতে চাই। $US আমাকে কত দিতে হবে? আর্টিস্ট ভদ্রলোক খানিকটা হকচকিয়ে গেলেন। তিনি কি বলবেন তা ঠিক ইংরেজিতে গুছিয়ে উঠতে পারলেন না। শুধু বললেন, জাস্ট আ মিনিট। তিনি ব্যাকুল হয়ে চারদিকে তাকাতে লাগলেন। সম্ভবত ইংরেজি জানা পরিচিত কাউকে খুঁজছেন, যিনি বাঙালি পোশাক পরা এই বিদেশির সঙ্গে ছবির দরদাম নিয়ে কথা চালাতে পারবেন। মঈন আবার আগের মতোই ব্রিটিশ উচ্চারণে বলল, ইজ দেয়ার এনি প্রবলেম স্যার? আর্টিস্ট অপ্রস্তুতের হাসি হেসে বললেন, জাস্ট আ মিনিট, মাই ইংলিশ ভেরি ব্যাড। মঈন আবার বাংলায় বলল, আপনার ইংরেজির জ্ঞান অল্প হলে ছবির ক্যাপশন ইংরেজিতে কেন দিয়েছেন? আপনি রাগ করবেন, আমি কৌতূহল থেকে প্রশ্নটা করছি। অনেকদিন দেশের বাইরে ছিলাম, দেশের নিয়মকানুন জানার চেষ্টা করছি। মঈন ভেবেছিল আর্টিস্ট রেগে যাবে। রেগে গেলেই লজিকবিহীন উল্টাপাল্টা কথা শুরু করবে। তখন মোটামুটি একটা ইন্টারেস্টিং সিচুয়েশন হতে পারে। আশ্চর্যের ব্যাপার, আর্টিস্ট একেবারেই রাগ করল না, বরং হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনাকে দেখে আমেরিকান ভেবেছিলাম। আজকাল আমেরিকানরা খুব পাজামা পাঞ্জাবি পরে, শালগায়ে দিয়ে ভাবে এদেশের সংস্কৃতি শিখে ফেলছে। আমি তো ভাই আপনার ইংরেজি শুনে ভড়কে গিয়েছিলাম। আমি সরাসরি ইংরেজি বলতে পারি না। প্রথমে বাংলায় চিন্তা করি, তারপর মনে মনে ট্রান্সলেশন করি। ম্যাট্রিক ইংরেজিতে কত পেয়েছিলাম জানেন? 34। একেবারে কানের পাশ দিয়ে গুলি গেছে। আপনি কিন্তু এখন আমার প্রশ্নের জবাব দেননি। দিচ্ছি ভাই, দিচ্ছি। আমার সাথে বারান্দায় আসেন, বারান্দায় চা খেতে খেতে আপনাকে বুঝিয়ে দিই। মঈন বারান্দায় চলে এলো। আর্টিস্ট হাসি মুখে বললেন, আর্ট কলেজ থেকে বের হয়েছি 4 বছর আগে। কোনো চাকরি বাকরি নেই, ছবির এক্সিবিশন করি, কিছু ছবি বিক্রি হয়, তা দিয়ে দিন চলে। ওইসব ছবি কারা কেনে? বিদেশিরা। আমাদের মানুষরা ভাত খেতে পারে না, ছবি কিনবে কি? ওই বিদেশিদের জন্যই ক্যাপশনগুলো ইংরেজিতে লেখা। আপনার যুক্তি গ্রহণ করা যায়। তাহলে আরেকটা কথা শুনে যান। সুভেনিরে ইংরেজির পাশাপাশি বাংলাতেও ছবির নাম দেয়া আছে। আমাকে আক্রমণ করার সুযোগ পেয়ে আপনি এতই উল্লসিত ছিলেন যে ব্যাপারটা লক্ষ্যই করেননি। সরি। আপনাদের মতো লোকজন যারা সারা জীবন বাইরে থাকে, মাঝে মাঝে কিছু দিনের জন্য দেশে আসে এবং দেশের প্রতি, বাংলা ভাষার প্রতি মমতায় অসম্ভব কাতর হয়ে পড়ে, আমি তাদের কি মনে করি জানতে চান? না, জানতে চাই না। আমার মনে হয় না এই জানাটা আমার জন্য খুব একটা আনন্দজনক হবে। জানতে না চাইলে বলবো না। ছবি কি সত্যি সত্যি কিনবেন না চাল দেখালেন? কিনব, সত্যি সত্যি কিনব। ছবির দাম $10,000। $US আপনি $200 দিলেই চলবে। বন্ধু হিসেবে এটা হলো আমার কমিশন। মঈন 2টি $100 নোট বের করল। আর্টিস্ট নির্লিপ্ত গলায় বলল, এক্সিবিশন আরও 3 দিন চলবে। থার্ড ডেতে বিকেলে যদি আসেন ছবি নিয়ে যেতে পারবেন, কিংবা আপনার ঠিকানা দিয়ে গেলে আমি ছবি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি নিজেই আসব। চা খাবার কথা বলে বারান্দায় এনেছিলেন, চা কোথায়? চা আসছে, একটু অপেক্ষা করুন। কাউকে চায়ের কথা বলেছেন এমন কিন্তু শুনিনি। কাউকে বলিনি, তবে ব্যবস্থা করা আছে। রাস্তার উপাশে ওই যে চায়ের দোকান দেখছেন, ওখানে বলা আছে।
যখনই আমাকে বারান্দায় দেখবে চা নিয়ে আসবে। মইন লক্ষ্য করল একটা বাচ্চা ছেলে 2 কাপ চা নিয়ে সত্যি সত্যি আসছে। মইন জার্মান কালচারাল সেন্টারে গাড়ি নিয়ে এসেছিল। মীরাকে বলল, গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিয়ে নিলে কেমন হয়? রিক্সা নিয়ে খানিক্ষণ ঘুরি নাকি? খিদেটা ভালো মতো জমুক, তারপর কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া যাবে। মাত্র 12টা 10 বাজে, 1টা-1:30টার দিকে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আজ বাদ দিলে কেমন হয়? কেন জানি ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ভালো না লাগলে অবশ্য প্রোগ্রাম বাতিল করে দিতে হবে, তবে দ্বিতীয়বার আর এই প্রোগ্রাম করা সম্ভব হবে বলে মনে হয় না। আমি 9 তারিখে চলে যাচ্ছি। টিকিট পেয়ে গেছেন? ইয়েস মাই ফেয়ার লেডি। বেশ, তাহলে চলুন রিক্সা করে খানিক্ষণ ঘুরি। রিক্সায় উঠতে উঠতে মইন বলল, তুমি খানিকটা অনিচ্ছা নিয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, অনিচ্ছা দূর হয়ে যাবে। আমি একজন ভালো কম্প্যানিয়ন, আশা করি তা স্বীকার করো। হ্যাঁ, স্বীকার করি। একসময় আমার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে, এটাও বোধহয় ভুল না। না, ভুল না। অপেক্ষা করতাম। যখন ক্লাস 10-এ পড়তাম তখন আপনাকে দেবতার মতো মনে হতো। এখন মনে হয় না? না। এখন কি মনে হয়? এখন একজন সাধারণ মানুষ বলেই মনে হয়। সাধারণ? হ্যাঁ, সাধারণ এবং বোকা। মইন বিস্মিত হয়ে বলল, বোকা? এই প্রথম কেউ আমাকে বোকা বলল। মীরা সহজভাবে বলল, আমি বুঝি প্রথম বললাম? আমার ধারণা ছিল আমার আগেও আরও কেউ বলেছে। বলেনি। তুমি কি কারণে আমাকে বোকা বলেছ একটু ব্যাখ্যা করো তো। আপনার মধ্যে একটা লোক দেখানো ব্যাপার আছে, প্রবলভাবেই আছে। আপনার মেধার একটি বড় অংশ আপনি ব্যয় করেন কিভাবে লোকেদের ইমপ্রেস করবেন তার কায়দা কানুন বের করার জন্যে। এই যে আর্ট গ্যালারিতে নাটকটা করার চেষ্টা করলেন, তার পেছনে একই জিনিস কাজ করেছে। এই যে গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিলেন, তার পেছনেও আমাকে ইমপ্রেস করার ব্যাপার আছে, আছে না? আপনি নিশ্চয়ই ভাবছেন এই কাণ্ডটা করার ফলে আমি ভাবব মানুষটা সাধারণ 8-10টা মানুষের মতো না। মইন বলল, আমি কি সিগারেট ধরাতে পারি? হ্যাঁ, পারেন। আশা করি ধোঁয়ায় তোমার অসুবিধা হবে না। না, হবে না। মইন সিগারেট ধরাতে ধরাতে বলল, তুমি অসম্ভব স্মার্ট হয়েছ, ভেরি ভেরি স্মার্ট। আপনি কি ভেবেছিলেন এখন আমি ক্লাস 10-এর ছাত্রী? তা ভাবিনি, তবে তবে এরকম স্মার্টনেসও আশা করিনি। স্মার্টনেসের সঙ্গে খানিকটা কাঠিন্যও চরিত্রে চলে এসেছে। আই লাইক ইট। হাসো কেন? আই লাইক ইট শুনে হাসলাম। মনে আছে আপনি প্রায়ই আই লাইক ইট বলতেন। বলতাম নাকি? আমার মনে নেই। রিক্সায় ঘুরতে ভালো লাগছে না, চলো কোথাও গিয়ে বসি। রিক্সায় কথা বলে আরাম পাওয়া যায় না, মুখ দেখা যায় না, তাকিয়ে থাকতে হয় রিক্সাওয়ালার পিঠের দিকে। মীরা বলল, আমার কিন্তু রিক্সায় ঘুরতে ভালোই লাগছে। মাথা ধরেছিল, মাথা ধরাটা এখন গেছে। তাহলে চলো কিছুক্ষণ ঘুরি। এক কাজ করি, রিক্সা করে গুলশান যাই। গুলশানের সি ফুডের ভালো রেস্টুরেন্ট আছে, লবস্টার খাওয়া যাবে। মীরা কিছু বলল না। মইন খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে মীরার হাঁটুতে হাত রেখেছে। তার মনে কোনো দ্বিধা, কোনো সংকোচ নেই। মীরাও কোনো রকম অস্বস্তি বোধ করছে না। মীরা, জি? আমার রিক্সা নেবার পেছনে যে যুক্তি তুমি দিয়েছ সেটা পুরোপুরি ঠিক না। রিক্সার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘনিষ্ঠ হয়ে বসার সুযোগ পাওয়া যায়। এই যে আমি আমার বাঁ হাত তোমার হাঁটুতে রাখলাম, এটাও খুব অস্বাভাবিক লাগছে না তোমার কাছে? কারণ আমার এই হাত রাখার জায়গা নেই। মীরা বলল, আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসার কোনো বাসনা কি আপনার মধ্যে কখনো ছিল? ছিল না। যখন তোমার সঙ্গে পরিচয় হয়েছিল তখন তুমি ছিলে নিতান্তই বালিকা। অদ্ভুত অদ্ভুত সব চিন্তাভাবনায় তোমার মাথাটা ছিল ঠাসা। তাছাড়া আমার প্রতি তোমার আগ্রহ এতটাই প্রবল ছিল, এতটাই তীব্র যে আমার আগ্রহ অপ্রয়োজনীয় ছিল।
এতদিন পর আপনারই বা হঠাৎ ঘনিষ্ঠ হয়ে বসার ইচ্ছে হলো কেন? জানি না, বয়স হয়েছে বলেই হয়তো। অবশ্য তুমি অনেক সুন্দর হয়েছ। বালিকা বয়সে তোমার চেহারায় দিশেহারা একটা ব্যাপার ছিল, তাতে তোমাকে খানিকটা হলেও পাগলের মতো দেখাতো। এখন দেখাচ্ছে না? না। মীরা হালকা গলায় বলল, বালিকা বয়সে আমি দিশেহারা ছিলাম না। আমাকে তীব্রভাবে আকর্ষণ করার জন্য আপনি ছিলেন। এখন আমি দিশেহারা। দিশেহারা হলেও চেহারায় কিন্তু তার ছাপ নেই। তোমার কথা বলো। আমি সিগারেট ধরিয়ে সিগারেট টানব, তুমি কথা বলতে থাকবে, আমি শুনব। এক সময় আমি কথা বলতাম, তুমি হাঁ করে শুনতে। এখন তুমি বলবে, আমি শুনব। রিক্সাওয়ালাও শুনবে। শুনুক না, তাতে গতি কি? তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবার সম্ভাবনা খুবই কম। হলেও কিছু যায় আসে না। অবশ্য তুমি চাইলে ইংরেজিতেও বলতে পারো। আমার বলার মতো কিছু নেই। বিয়ে করেছ সেই খবর পেয়েছিলাম। পাওয়ারই কথা, আমি আপনাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। তোমার একটা বাচ্চা মারা গেছে এই খবর কিন্তু জানাওনি, দেশে এসে শুনলাম। মাই ডিপেস্ট সিম্প্যাথি। মীরা কিছু বলল না। মুখের উপর সরাসরি রোদ এসে পড়েছে, কপাল চিড়বিড় করছে। মীরা। জি। তোমার ম্যারেজ ব্রেকডাউন করলো কেন বলো তো? আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছি, কেউ স্পেসিফিক্যালি কিছু বলতে পারল না। তোমার বড় ভাই জালাল সাহেবকেও জিজ্ঞেস করেছিলাম, উনিও কিছু বলতে পারেননি। শুধু বলেছেন লোকটা গাধা টাইপের, তাকে মানুষ বলা যায় না, সে হচ্ছে ফার্নিচারের মতো। সত্যি? খানিকটা সত্যি। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে জেনে শুনে একটা ফার্নিচার বিয়ে করবে? আমি বুদ্ধিমতী না। আমি বুদ্ধিমতী হলে আপনার জন্য পাগল হতাম না। একসময় আমার জন্য পাগল হয়েছিলে, তার জন্য কি এখন তুমি রিপেন্টেড? না, রিপেন্টেড না। আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল ওটা। আর আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমি এখন চুপ করে থাকব। মীরা সত্যি সত্যি চুপ করে গেল। রেস্টুরেন্টেও তেমন কিছু বলল না। মঈন হড়বড় করে অনেক কথা বলে যেতে লাগল। মীরার কেন জানি মনে হয়েছিল মঈনের গল্প এখন আর তাকে আকর্ষণ করবে না। দেখা গেল তা নয়। 11 বছর পরেও মঈনের গল্প শুনতে তার ভালো লাগছে। শুধু ভালো না, অসম্ভব ভালো লাগছে। তার কারণ কি? বালিকা বয়সের তীব্র আবেগের স্মৃতির কারণে? এই আবেগের একটি অংশ কি এখনো রয়ে গেছে? বুঝলে মীরা, যদিও তুমি আমাকে আধ ঘন্টা আগে বোকা বলেছ, আমি বোকা নই। কারণ আমি যুক্তি দিয়ে চারপাশের জগৎ বোঝার চেষ্টা করি। একজন বোকা তা পারে না। আমি যদি আবেগ দিয়ে সবকিছুর বিচার করতাম, তাহলে হয়তো 11 বছর আগে তোমাকে বিয়ে করতাম। তার ফল খুব শুভ হতো না। আমরা কম্প্যাটেবল না। তেল এবং জলের মতো ঝাঁকিয়ে মেশানো যায়, কিন্তু কিছুক্ষণ রাখলেই আলাদা হয়ে যায়। আমি অনেক ভেবেচিন্তে এক আমেরিকান তরুণীকে বিয়ে করেছি। আমেরিকান তরুণীরা এশিয়ান পুরুষদের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে, কারণ তারা জানে এশিয়ানরা বিবাহ বিচ্ছেদ জিনিসটাকে খারাপ চোখে দেখে, সহজে বিবাহ বিচ্ছেদে যেতে চায় না। আমেরিকান তরুণীরা সঙ্গত কারণেই স্থায়ী সম্পর্কে যেতে চায়। আমার স্ত্রী মিশেলের হোমটাউন হচ্ছে নিউ অর্লিন্স। বাবা কোটিপতি, ফার্মিং করে মিলিয়নিয়ার হয়েছে। তার বিপুল অর্থের একটা অংশ আমার স্ত্রী পাবে। বিয়ের সময় এটাও আমার হিসেবে ছিল। ধনী স্ত্রীর দোষ ত্রুটি অনেকাংশে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত ছিলাম। অবাক হয়ে দেখলাম তার কোনো দোষ ত্রুটি কিছুই নেই। চমৎকার একটা মেয়ে, আ লাভিং অ্যান্ড কেয়ারিং ওয়াইফ। এখন আমার 3টি বাচ্চা। মিশেল বাচ্চাগুলোকে পাগলের মতো ভালোবাসে। আমাকে দেবতা মনে না করলেও দেবতার কাছাকাছি মনে করে, এবং আমাকে খুশি করার জন্য সে যা করে তাকে পাগলামির পর্যায়েও ফেলা চলে। একটা উদাহরণ তোমাকে দিই। তোমার বোরিং লাগছে না তো? না, বোরিং লাগছে না। ঝগড়াঝাটি গল্প হলে বোরিং লাগতো। একবার মিশেল বলল, তোমার আসছে জন্মদিনে তোমাকে আমি চমৎকার একটা উপহার দেব।
এত চমৎকার যে তুমি মুগ্ধ হয়ে যাবে। তো আমি বললাম, খুব এক্সপেন্সিভ কিছু? সে বলল, মোটে এক্সপেন্সিভ নয়, তবে অসাধারণ। আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। জন্মদিন এসে গেল। মিশেল বলল, তোমার জন্মদিনের উপহার হলো আমি এখন বাংলায় কথা বলতে এবং পড়তে এবং লিখতে পারি। তোমাকে খুশি করার জন্য আমি একটা বাঙালি পরিবারের কাছে গত 8 মাস ধরে বাংলা শিখছি। তুমি এখন চাইলে বাংলায় আমার সঙ্গে কথা বলতে পারো। এই বলেই সে পরিষ্কার বাংলায় বলল, মঈন, আমি ভালোবাসি তোমাকে। অল্প নয়, বেশি, অনেক বেশি। মীরা হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনি ভাগ্যবান পুরুষ মঈন ভাই। আপনার স্ত্রীর ছবি কি আপনার কাছে আছে? একটু দেখান না। মিশেলের ছবি আমার কাছে নেই, থাকলে দেখাতাম। শি ইজ কোয়াইট প্রিটি। তুমি তো কিছুই খাওনি মীরা। কেন যেন খেতে ভালো লাগছে না। তুমি কি খুব ডিস্টার্বড? না। তোমার বড় ভাই বলছিলেন তুমি নাকি খুব ব্যস্ত হয়ে চাকরি খুঁজছ। হ্যাঁ। আমি যদি তোমাকে একটা চাকরি জোগাড় করে দিই কেমন হয়? ভালোই হয়। সব মিলিয়ে 7,500 পাবে। অনেক টাকা। বড় একটা কোম্পানির পিআরও, জনসংযোগ, এসব কাজ মেয়েরা খুব ভালো পারে। আমিও ভালোই পারবো। চলুন আজ তাহলে উঠি। আর একটু বসো, আইসক্রিম খাও। খাবে? না। আমি তোমাকে ছোটোখাটো একটা সারপ্রাইজের ব্যবস্থা করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি দ্রুত টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দেখো। মীরা খুব স্বাভাবিক ভঙ্গিতেই চিঠিটা নিল, দ্রুত চোখ বুলিয়ে দেখল, রেখে দিল তার হ্যান্ডব্যাগে। হালকা গলায় বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। মঈন নিচু গলায় বলল, তোমার বিষয়ে আমার মনে একটা বড় ধরনের অপরাধ বোধ আছে। তোমার জন্য সামান্য কিছু করতে চাচ্ছি, কারণ অপরাধ বোধ আমার তাহলে খানিকটা হলেও কমবে। মীরা শীতল গলায় বলল, অপরাধ বোধ কিসের জন্য? মঈন চুপ করে রইল। মীরা আবার বলল, অপরাধ বোধ কি জন্য পরিষ্কার করে বলুন। থাক, বাদ দাও, চলো ওঠা যাক। মীরা উঠল না, চেয়ারে বসেই রইল। তার চোখ ছোট হয়ে এসেছে, ভুরুর কাছে ঈষৎ ঘাম, হাতের পাতলা আঙুলগুলো অল্প অল্প কাঁপছে। 11 বছর আগের এক দুপুরে এই পৃথিবী হঠাৎ তার কাছে অসহ্য বোধ হয়েছিল। হঠাৎ তার মনে হয়েছিল সে মারা যাচ্ছে। এক ধরনের অদ্ভুত কষ্ট, অদ্ভুত আনন্দ। সে চুপি চুপি তাদের কলাবাগানের ফ্ল্যাটের 3 তলায় উঠে গেল। সেই ফ্ল্যাটের দরজা সবসময় খোলা থাকে। মীরা ঘরে ঢুকে দেখল ঠান্ডা মেঝেতে আঁচল বিছিয়ে মঈন ভাইয়ের মা শুয়ে আছে। মীরাকে ঢুকতে দেখে বললেন, আয় মা, আয়। কি গরম পড়েছে দেখেছিস? শরীরের সব চর্বি ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে। মীরা কোনো মতে বলল, মঈন ভাই কোথায় খালা? তিনি ঘুম জড়ানো গলায় বললেন, আছে বোধহয় তার ঘরে, ঠান্ডা পানি চাচ্ছিল। ফ্রিজ থেকে একটা পানির বোতল দিয়ে আয় তো মা। মীরা পানির বোতল ছাড়াই ঘরে ঢুকেছিল। সেই নির্জন ঘুমকাতর দুপুর। বারান্দার রেলিংয়ে কাকা করে একঘেয়ে স্বরে কাক ডাকছে। মাথার উপর কর্কশ শব্দে ফ্যান ঘুরছে। মঈন ভাই উবু হয়ে কি যেন লিখছেন। মঈন ভাই পায়ের শব্দে ঘুরে তাকিয়ে বললেন, হোয়াট এ সারপ্রাইজ! কি ব্যাপার মীরা? মীরা কোনো মতে চাপা গলায় বলল, আপনাকে দেখতে এসেছি। 11 বছর আগে ওই ঘরে যা ঘটেছিল তার জন্য মীরার মনে কোনো অপরাধ বোধ নেই। সে অনেকবার ভেবেছে, নানাভাবে ভেবেছে। প্রতিবারই মনে হয়েছে তাকে যদি আবার এই জীবন নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয়, সে এই ভুল আবারও করবে। আগ্রহ ও আনন্দ নিয়েই করবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।